পেডিগ্রি অ্যানালিসিস আলোচনা করব। এই পেডিগ্রি অ্যানালিসিস সেই অর্থে তোমাদের থিওরিতে নেই, কিন্তু প্র্যাকটিক্যালে আছে। যাই হোক না কেন, জিনিসটা জানতে হবে। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই পেডিগ্রি দেওয়া হয়, অ্যানালিসিস করতেও দেওয়া হয়, নানান রকম প্রশ্ন আসে এই সংক্রান্ত, ফলে এটা জানার দরকার। তো এখানে আমাদের যে পেডিগ্রি অ্যানালিসিস আছে সিলেবাসে, সেখানে একটা পেডিগ্রি থেকে বলা হয় যে বের করতে, কি বের করা না, ট্রেট বা একটা কোনো অস্বাভাবিক অবস্থা, সেটা কোনো রোগ হতে পারে বা কোনো, যেটা বেশিরভাগ সময় হয় তার থেকে একটু আলাদা কোনো এক্সপ্রেশন, ফেনোটাইপ, তাও হতে পারে। ট্রেট মানেই যে সবসময় অসুখ তা নয়। ডিসঅর্ডার যদি সেরকম হয় তাহলে সেটা ডিজিজ হবে, কিন্তু আবার বিভিন্ন ট্রেটও তো আছে যেগুলো ক্যারেক্টারিস্টিক বলছি আমরা, সেগুলোতে কোনো ক্ষতি হয় না, তো সেগুলোও ট্রেট। তো সেটা বলা হয় বের করতে এটা কি ধরনের ট্রেট। এবার কি ধরনের বলতে বের করতে হবে যে এই ট্রেট কি অটোজোমাল, মানে ওই যে ডিসঅর্ডার বা ওই বৈশিষ্ট্যটা যেটা দেখানো হচ্ছে এই পেডিগ্রিতে, সেটা জন্য দায়ী যে অ্যালিল বা জিন, সেটা কোন ক্রোমোসোমে অবস্থান করে। যদি অটোজোমে থাকে তাহলে পরে সেটা অটোজোমাল হবে, আর যদি এক্স বা ওয়াই ক্রোমোসোমে থাকে তাহলে সেটা সেক্স ক্রোমোসোমাল হবে। এবার মানুষের ক্ষেত্রে আমরা জানি ওয়াই ক্রোমোসোমে সেই রকম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল বা জিন খুব কম আছে। বেশিরভাগই যেগুলোকে আমরা সেক্স লিঙ্কড যে জিন বা অ্যালিল বলছি, সেগুলোকে আমরা ধরেই নিই যে এগুলো এক্স লিঙ্কড, মানে এক্স ক্রোমোসোমে আছে, কারণ ওয়াই ক্রোমোসোমে খুব কম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন থাকে। তো ফলে মানুষের ক্ষেত্রে বেশিরভাগ সময় সেক্স লিঙ্কড বিকামস ইকুয়াল টু এক্স লিঙ্কড, যদিও হয়তো টেকনিক্যালি পুরোপুরি নয় সেটা, কারণ ওয়াই ক্রোমোসোমেও তো থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হয়ে দাঁড়ায় সেরকমই, যেহেতু ওয়াই ক্রোমোসোমে খুব কম এমনি অন্যান্য আর কি সাধারণ যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন কম থাকে। তো ফলে আমাদের জানতে হবে যে কোনো একটা ট্রেট বা একটা এক্সপ্রেশন, বাহ্যিক যে প্রকাশ, সেটা যে জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সেই জিন অটোজোমে আছে, অটোজোমাল ক্রোমোসোমে আছে, নাকি এক্স ক্রোমোসোমে আছে, নাকি ওয়াই ক্রোমোসোমে আছে। ওয়াই ক্রোমোসোমেটা দেওয়া হয় না, তার কারণ হচ্ছে ওটা দেখলেই বোঝা যাবে, কারণ ওয়াই ক্রোমোসোম তো শুধুমাত্র ছেলেদের থাকবে, ফলে সেই পেডিগ্রিতে দেখা যাবে শুধুই ছেলেরা অ্যাফেক্টেড, কোনো মহিলা অ্যাফেক্টেড নয়, ফিমেল অ্যাফেক্টেড নয়, তো ফলে তাতে খুব সহজেই বোঝা যায়। তো ফলে সেই জন্য আমরা যদি আর কি সেক্স লিঙ্কড দিই তাহলে পরে সেটা এক্স লিঙ্কডই হয়। তো যাই হোক, তাহলে বের করতে হবে যে এই ট্রেট নিয়ন্ত্রণকারী জিন অটোজোমে আছে নাকি এক্স ক্রোমোসোমে আছে বা ওয়াই ক্রোমোসোমে আছে। আর আরেকটাও জিনিস বের করতে হবে যে এই ট্রেট বা এই বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিন, সেই জিন এটা ডমিন্যান্ট বা প্রকট নাকি এটা রিসেসিভ বা প্রচ্ছন্ন, এটাও বের করতে হবে। তাহলে আমি শুরু থেকেই শুরু করি যে পেডিগ্রি জিনিসটা কি। এবার মেন্ডেলের পরীক্ষা তোমরা পড়েছো, 10এও পড়েছো, 12এও পড়েছো, জানো সেখানে এই যে বিভিন্ন পরীক্ষা মেন্ডেল করেছেন, বা আমরাও যে এখনো পর্যন্ত বিভিন্ন হাইব্রিডাইজেশনে যে সমস্ত পরীক্ষা করে থাকি উদ্ভিদের ওপর, আমরা আর্টিফিশিয়াল যে বলা যেতে পারে পলিনেশন, পরাগযোগ তো ঘটাচ্ছি নিয়ে আমাদের নিয়ন্ত্রণে রেখে,
কোন ফুলের থেকে কোন ধরনের ফুল, কোন ধরনের গাছ, তার কোন পরাগ যাবে, এগুলো সব আমরা নিয়ন্ত্রণ করছি। ড্রসোফিলা, সেখানে বিভিন্ন ক্রস, কোন ধরনের ড্রসোফিলা কী, এগুলো সব নিয়ন্ত্রণ করি আমরা ল্যাবরেটরিতে টেস্ট করি, এইভাবে ক্রসগুলো করি। তো সেই ক্রসগুলো করলে পরে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যর এক্সপ্রেশন সম্পর্কে জানতে পারি, এবং সেখান থেকে আমরা জিন ম্যাপিং আমি পড়িয়েছি, ভিডিও দিয়েওছি, লিঙ্কেজ আর ক্রসিং ওভার। তো সেখান থেকে যে জিন ম্যাপ তৈরি হয় সে কথাও আমি বলেছি। তো এই জিন ম্যাপিংয়ের কাজগুলো করা যায়, কিন্তু মানুষের ক্ষেত্রে কী হবে? মানুষের ক্ষেত্রে তার ওইভাবে নিয়ন্ত্রণ করে ক্রস করানো হয় না, সেটা করা যাবেও না, সেটা সম্পূর্ণ আনএথিক্যাল এবং আইনতও এটা সম্ভব নয়। তো তাহলে পরে আমরা বুঝবো কী করে যে একটা রোগের যে নিয়ন্ত্রণকারী যে জিন বা অ্যালিল সেটা অটোজোমাল নাকি এক্স ক্রোমোজোমে আছে, সেটা রিসেসিভ না ডমিনেন্ট, এগুলো আমরা তাহলে বুঝি কী করে। এবং হিউম্যান জিনোম যে প্রজেক্ট, তাতে মানুষের বিভিন্ন ক্রোমোজোমে কোন জায়গায় কোন জিন অবস্থান করে সেটা তো মোটামুটি করা হয়ে গিয়েছে, জিন ম্যাপিং। তো সেটা হলো কী করে করা? তো এই করার জন্য আমাদেরকে স্টাডি করতে হয় বিভিন্ন পরিবার, সেখানে বিভিন্ন জেনারেশনের থ্রু দিয়ে কিভাবে এক একটা বৈশিষ্ট্য সেটা ফ্লো করছে আর কি, পরিবাহিত হচ্ছে একটা জেনারেশন থেকে পরের জেনারেশন, থেকে পরের জেনারেশন, থেকে পরের জেনারেশন। তো তাহলে পরে আমাদের জানতে হবে যে ওই পরিবারে কতজন ইন্ডিভিজুয়াল রয়েছে, কতজন মেল আছে, কতজন ফিমেল আছে, কতজনের মধ্যে ওই বৈশিষ্ট্যটা রয়েছে, কতজনের মধ্যে ওর বিপরীত বৈশিষ্ট্য রয়েছে, এগুলো তো সব না জানলে হবে না। তো এই চার্টের মাধ্যমেই আমরা এগুলোকে প্রকাশ করে থাকি, এটা ডায়াগ্রামের মাধ্যমে, তাকেই বলা হয় পেডিগ্রি। দেখাবো আমি পেডিগ্রি জিনিসটা কীরকম দেখতে হয়, জানতেই হবে, সেটা বুঝতেও হবে, এবং তাতে আমরা কতগুলো চিহ্ন বা সিম্বল ব্যবহার করে থাকি। তো আশা করি বোঝা গেল যে পেডিগ্রি জিনিসটা আমরা এটা ইউজ করছি বিভিন্ন বৈশিষ্ট্য কিভাবে বংশ পরম্পরায় পরিবাহিত হয়, এবং সেই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন এবং অ্যালিলরা কিভাবে তারা বংশ পরম্পরায় তারা পরিবাহিত হয়, সেখান থেকে আমরা বের করতে পারি কোন ধরনের ক্রোমোজোমে এই জিন অবস্থান করে, সেটা প্রকট না প্রচ্ছন্ন, এবং তার থেকে আরও ডিটেলে গেলে পরে সেটা কোন ক্রোমোজোমে আছে, ক্রোমোজোমের কোন জায়গায় আছে, এই সমস্ত বের করা সম্ভব হয়। তো তাহলে আমি লেখা আমার ইংলিশে, আমি বোঝাবো ইংলিশ বাংলা দুটোতেই, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কিছু, তাহলে পরে আমাকে গ্রুপে বলে দেবে। The record of inheritance in human beings is usually represented in the form of a diagram with specific symbols drawn for several generations for a certain genetic trait. এই যা বললাম এক্ষুনি সেই কথাগুলোই বলা হলো, যে একটা ডায়াগ্রামের ফর্মে আমরা সাধারণত সেই ডায়াগ্রামে কতগুলো সিম্বল ব্যবহার করি, দেখাবো তারপর সিম্বলগুলো কী কী। সেটা একটা ফ্যামিলির বিভিন্ন জেনারেশন, সেখানে আমরা একটা নির্দিষ্ট ট্রেট বা ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য বেছে নিচ্ছি যেটা জিন দ্বারা নিয়ন্ত্রিত, সেটার আমরা ফ্লোটা দেখি। This diagrammatic representation is called a pedigree. Symbols used in pedigree, এরকম স্কোয়ার মানে হলো মেল, যদি এরকম শেড করা নেই তাহলে সে নর্মাল বা ওয়াইল্ড টাইপ বলা, আর যদি এরকম শেড করা থাকে তাহলে সে অ্যাফেক্টেড মেল, মানে তার মধ্যে ওই ট্রেটটা আছে, যে ট্রেটটা আমরা আলোচনা করতে চাইছি বা বের করতে চাইছি। এখানে যদি রাউন্ড হয় সিম্বলটা তাহলে পরে সে হচ্ছে ফিমেল, যদি শেড না করা থাকে তাহলে পরে সে আনএফেক্টেড বা নর্মাল, আর যদি এরকম শেড করা থাকে তাহলে সে অ্যাফেক্টেড ফিমেল।
অনেক সময়, সব সময় নয়, অনেক সময় এরকমভাবে হাফ শেড হাফ আনশেডেড দেখানো হয় মেল ফিমেল, সেটা দিয়ে বোঝানো হয় কি হেটেরোজাইগোট, মানে ক্যাপিটাল এ স্মল এ বা ক্যাপিটাল টি স্মল টি, এই যে ব্যাপারটা। তো তার অনেক সময় কেরিয়ার হতে পারে, যদি অটোজোমাল ট্রেট হয় সেটা তাহলেই। আর যদি এটা যদি রিসেসিভ হয় আর কি, এবং অটোজোমালের ক্ষেত্রে সাধারণত এইভাবে চিহ্নিত করা হয়। এইভাবে আমরা যে ডায়াগ্রাম সেটা আঁকি। এইখানে একটা লাইনে আমরা একটা জেনারেশন রাখছি, এটা হচ্ছে ফাদার, এ হচ্ছে মাদার, এটা হচ্ছে ম্যারেজ লাইন যেটা যেটা দিয়ে জয়েন করা হয়েছে ফাদার মাদার, এবং তারপরে নিচে এরপরের যে লাইনে এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশন এইভাবে দেখানো হয়, 1 লেখা হচ্ছে, এখানে সেকেন্ড জেনারেশন রোমান 2 দিয়ে দেখানো হচ্ছে। সাধারণত ফার্স্ট জেনারেশনের এরকম ইন্ডিভিজুয়ালদের নাম্বারিং দেওয়া হয় না, করা হয় 1 2, যদি আরও থাকে তাহলে 3 4, অন্যান্য যদি লিঙ্ক দেখানো হয় তাহলে হবে। আর সেকেন্ড জেনারেশনে তেমনি হচ্ছে 1 নম্বর ইন্ডিভিজুয়াল, এ হচ্ছে 2 নম্বর ইন্ডিভিজুয়াল। তো এ হচ্ছে বাবা, এ হচ্ছে মা। সেকেন্ড জেনারেশনে কি দেখা গেল, এদের 2টি সন্তান হয়েছে, 2 চিলড্রেন, তার মধ্যে একজন সান ছেলে আর একজন ডটার কন্যা, পুত্র, এবং একটি পুত্র একটি কন্যা। তাহলে এরা ভাই বোন, সিবলিংস, এরা সিবলিং মানে ভাই বোন, বোঝা গেল। এইভাবে জিনিসটা বোঝানো হয়। অনেক সময় তেমন হতে পারে যে টুইন হয়েছে, যমজ হয়েছে। তো এই যমজ 2 ধরনের হয়। এক হচ্ছে যারা নন আইডেন্টিক্যাল টুইন, যাদেরকে একদম হুবহু দেখতে মোটেও নয়, একজন ছেলে একজন মেয়ে হতে পারে, দুজনেই ছেলে হতে পারে, দুজনেই মেয়ে হতে পারে, কিন্তু তারা হুবহু এক নয়। তো সেইটাকে বলা হয় নন আইডেন্টিক্যাল বা ডাইজাইগোটিক, দুটো আলাদা আর কি জাইগোট তৈরি। তো এইভাবে দেখানো হয় সেটা, যদি একটা ছেলে একটা মেয়ে হয়, যদি দুটো ছেলে হয়, দুটোই যদি মেয়ে হয়। আর যদি আইডেন্টিক্যাল টুইন হয়, মানে জাইগোট হয়ে তারপর স্প্লিট হয়ে গেছে, সেই জন্য তাদের একরকম বৈশিষ্ট্য, তাই আইডেন্টিক্যাল টুইন বলা হয়, মোনোজাইগোটিক টুইন বলা হয়। তো সেই ক্ষেত্রে এইভাবে দেখানো হয়, এই যে জোড়া এখানে, বোঝা গেল। তাহলে এই মোটামুটি এই সিম্বলগুলো ইউজ করলেই আমাদের যতটা দরকার ততটা কাজ চলে যাবে। আমরা এবার দেখি যে পেডিগ্রি জিনিসটা কীরকম, সেটা একটা একটা করে আলোচনা করব। প্রথম যেটা করব সেটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ইনহেরিটেন্স, অর্থাৎ আমরা একটা কোনো পার্টিকুলার বৈশিষ্ট্য বা ট্রেট বা ডিসঅর্ডার নিয়ে হয়তো ডিল করছি, সেটা আমরা দেখতে চাইছি যে একটা পরিবারে কীরকমভাবে সেটা জেনারেশন টু জেনারেশন ফ্লো করেছে। তো সেই যে ট্রেটটা বা ক্যারেক্টারিস্টিকটা নিয়ন্ত্রণকারী যে জিন, সেটা অটোজোমাল ক্রোমোজোমে রয়েছে, অটোজোমে রয়েছে, এবং সেটা রিসেসিভ বা প্রচ্ছন্ন। তার মানে নর্মাল যেটা বা ওয়াইল্ড টাইপ যেটা, সেটা হবে কি প্রকট। আচ্ছা, এই অটোসোমাল রিসেসিভ ইনহেরিটেন্স আমরা বুঝবো কী করে? বোঝার জন্য কতগুলো বৈশিষ্ট্য দেখতে হয়। কীরকম সেগুলোই এখানে বলেছি। দ্য ট্রেট শোজ স্কিপ অফ জেনারেশনস। তার মানে কি? স্কিপ অফ জেনারেশনস মানে স্কিপ করেছে, অর্থাৎ কিনা প্রত্যেকটা জেনারেশনে নেই, হয়তো মাঝে একটা বা দুটো একাধিক জেনারেশনে দেখা যাচ্ছে না, বৈশিষ্ট্যটা প্রকাশ পায়নি। তো এটা রিসেসিভের ক্ষেত্রেই ঘটবে। রিসেসিভ হলে সাধারণত স্কিপ অফ জেনারেশন ঘটে, অর্থাৎ সব জেনারেশনে ট্রেট প্রকাশ পায় না। তাহলে সেটা হলে আমরা বুঝবো যে রিসেসিভ হবার চান্স বেশি। An almost equal number of affected males and females occur. Affected মানে ওই বৈশিষ্ট্যটা রয়েছে বা ডিসঅর্ডারটা রয়েছে, এরকম ছেলে ইজ টু মেয়ের যে অনুপাত রেশিও সাধারণত 1:1 হয় বা কাছাকাছি হয়। 3টে ছেলে মেয়ে হলে তো আর 1:1 হবে না, তো তখন 2:1, এর থেকে কাছাকাছি তো আর হতে পারে না। তো সেটা হলে আমরা কি বুঝবো না অটোজোমাল।
অটোসোমাল ক্রোমোসোম ছেলেদের মধ্যেও যেমন মেয়েদের মধ্যেও তেমন, ফলে সেখানে ছেলে বা মেয়ের ক্ষেত্রে কোনো পার্থক্য দেখা যায় না। সেই জন্য ছেলেই হোক মেয়েই হোক সমানভাবে এটা প্রকাশ পাবে। সেই জন্য 1:1 অ্যাপ্রক্সিমেটলি হবে। ইফ বোথ পেরেন্টস আর এফেক্টেড, অল চিলড্রেন শুড বি এফেক্টেড। যদি দেখা যায় যে বাবা এবং মা দুজনের মধ্যেই এই ট্রেট প্রকাশ পেয়েছে, তাহলে পরে তাদের সমস্ত সন্তানের মধ্যেই কিন্তু সেটা প্রকাশ পাবে। তার কারণ কি? লজিক্যালি এবার যদি ভাবি, সেটা হওয়া ছাড়া আর কোনো পথ নেই। কারণ একজন পেরেন্ট অ্যাফেক্টেড মানে কি? এটা রিসেসিভ বলছি তো, তাহলে কি স্মল এ, তাই হবে জেনোটাইপ। তাহলে আরেকজন পেরেন্টও অ্যাফেক্টেড, তারও জেনোটাইপ নিশ্চয়ই স্মল এ। এবার স্মল এ ইন্টু স্মল এ, এই যদি ক্রস হয়, তো তাহলে বাবার থেকে যত গ্যামেট হবে সবের মধ্যেই স্মল এ এসছে, মাও তো স্মল এ, তাহলে তার যত গ্যামেট তৈরি হয়েছে সেখানেও স্মল এ এসছে, তাহলে বাবার থেকে স্মল এ, মায়ের থেকে স্মল এ, সন্তান সবাই কি পাবে না স্মল এ আর স্মল এ, তাহলে এফেক্টেড হবে। কারণ স্মল এ হচ্ছে এখানে রিসেসিভ যে ওই অ্যালিল, এবং স্মল এ দুটোই রয়েছে স্মল এ, তো তাহলে এটাই প্রকাশ পাবে, আর তো কিছু নেই। সুতরাং সমস্ত সন্তানই এফেক্টেড হবে। In most cases, when one parent is affected and the other unaffected, all children are unaffected. তাহলে একটা জিনিস আমরা দেখলাম কি, যদি দুজন পেরেন্টই অ্যাফেক্টেড হয় তাহলে কিন্তু সমস্ত সন্তানই অ্যাফেক্টেড হবে। কিন্তু একজন পেরেন্ট, বাবাই হোক মাই হোক, যদি অ্যাফেক্টেড হয় আর আরেকজন যদি না হয়, তাহলে পরে কিন্তু সাধারণত দেখা যায় যে ছেলে মেয়েরা সাধারণত আনএফেক্টেড হয়। যদি affected হয়, when at least one child is affected, it indicates that the unaffected parent is heterozygous, and in that case approximately half the children should be affected. তার মানে কি হলো? লিখে যদি দেখাই জিনিসটা, ওই জন্যই বোর্ডটা থাকলে সুবিধা হয়। তো যাই হোক, একটা জিনিস আমি এখানে দেখালাম, এটা নিশ্চয়ই বোঝা গেছে। যদি জেনোটাইপ হয় বাবার, আর এই যদি মায়ের হয়, তাহলে পরে এখানে থেকে গ্যামেট স্মল এ, এখান থেকে গ্যামেট স্মল এ, তাহলে কি হবে? এখান থেকে স্মল এ এলো, এখান থেকে স্মল এ এলো, সমস্ত সন্তান স্মল এ অ্যাফেক্টেড হলো। আচ্ছা, এবার বলছে যে একটা পেরেন্ট অ্যাফেক্টেড, আরেকজন আনএফেক্টেড। একটা পেরেন্ট যদি অ্যাফেক্টেড হয় তার মানে কি? নিশ্চয়ই তার জেনোটাইপ স্মল এ, কারণ আমরা এখানে রিসেসিভ নিয়ে ডিল করছি। আর আরেকজন বলছে কি না আনএফেক্টেড, তাহলে আনএফেক্টেড, তাহলে তার মধ্যে নিশ্চয়ই একটা ক্যাপিটাল এ আছে। এবার দুটোই হতে পারে, অথবা একটা ক্যাপিটাল এ একটা স্মল এ হতে পারে। যেহেতু স্মল এ রিসেসিভ, সেটা প্রকাশ পাচ্ছে না, তাই জন্য আমরা দেখছি এ আনএফেক্টেড হচ্ছে, এই হচ্ছে অ্যাফেক্টেড। এখান থেকে এক ধরনেরই গ্যামেট তৈরি হয়, এর ক্ষেত্রে যদি হয় তাহলে পরে এক ধরনেরই গ্যামেট হবে। তাহলে পরে এবার দেখো, তাহলে এখানে ক্যাপিটাল এ এলো, এখান থেকে স্মল এ এলো, তাহলে ক্যাপিটাল এ স্মল এ যদি কোনো সন্তানের জেনোটাইপ হয়, এবং এই ক্ষেত্রে যদি ক্রসটা এরম এদের মধ্যে হয়, তাহলে তাই হবে, সবাই তাহলে ক্যাপিটাল এ স্মল এ হবে। তাহলে ক্যাপিটাল এ ডমিনেন্ট, ফলে ক্যাপিটাল এ প্রকাশ পাবে, এবং ক্যাপিটাল এ হচ্ছে নর্মাল জিন, অর্থাৎ খারাপ যেটা বা ডিসঅর্ডার যেটা বা ট্রেট যেটা, সেটা প্রকাশ পাবে না। সেই জন্যই বলা হচ্ছে তাহলে সব চিলড্রেনই আনএফেক্টেড হবে। কিন্তু যদি এই আনএফেক্টেড পেরেন্টের জেনোটাইপ ক্যাপিটাল এ স্মল এ হয়, তাহলে পরে তার থেকে দু ধরনের গ্যামেট তৈরি হয়, এক হচ্ছে ক্যাপিটাল এ, আরেক হচ্ছে স্মল এ। আর আরেকজন তো অ্যাফেক্টেড পেরেন্ট, তার থেকে শুধু স্মল এ, তাহলে স্মল এ আর ক্যাপিটাল এ কী হবে? ক্যাপিটাল এ স্মল এ, এই সন্তান আনএফেক্টেড হবে, কিন্তু এইখান থেকে আসবে স্মল এ, আর এখান থেকে এলো এই যে স্মল এ। তাহলে পরে দেখো 50% অ্যাফেক্টেড হচ্ছে স্মল এ, 50% আনএফেক্টেড হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ। বোঝা গেল? এই জন্যেই বলা হয়েছে যে যদি দেখা যায় যে একটি সন্তানও অ্যাফেক্টেড হয়েছে এই ক্রসে, যেখানে একজন পেরেন্ট আনএফেক্টেড, একজন অ্যাফেক্টেড, it indicates that the unaffected parent is heterozygous, এই যে এই কন্ডিশন,
and in that case approximately half the children মানে 50% should be affected আর বাকি 50% unaffected। আশা করি বোঝা গেল। Most affected individuals have unaffected parents। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের যেটা দেখা যায় যে আমরা হেটেরোজাইগাস বেশিরভাগ জিনের জন্যই। তার মানে এই ক্ষেত্রে ক্যাপিটাল এ স্মল এ, তাই যদি হয় তাহলে সে তো কেরিয়ার, কারণ স্মল এটা চাপা পড়ে থাকছে, ক্যাপিটাল এটা ডমিনেন্ট আর স্মল এটা প্রকাশ পাচ্ছে না। তো তাহলে পরে ক্যাপিটাল এ স্মল এ ইন্টু ক্যাপিটাল এ স্মল এ এই যদি ক্রস হয় তাহলে পরে কি হবে, যার কপাল খারাপ সেই চাইল্ড সে দুজনের কাছ থেকে স্মল এ পাবে, তখন সে অ্যাফেক্টেড হবে। কিন্তু তার বাবা মা কেউই অ্যাফেক্টেড নয়, তারা কেরিয়ার আমরা বলতে পারি। তাহলে এই হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্যগুলো যদি আমরা কোনো একটা পেডিগ্রিতে দেখি তাহলে বুঝতে পারবো সেটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ, মানে অটোসোমাল রিসেসিভ হওয়ার চান্স রয়েছে, চান্সটা অনেক বেশি, এটাই বলা যায়। এবার এই হচ্ছে পেডিগ্রির একটা চেহারা। তাহলে দেখো এই যে পেডিগ্রিটা এখানে দেখাচ্ছি, ফার্স্ট জেনারেশন, এটা ফার্স্ট জেনারেশন, তাতে দুজন ইন্ডিভিজুয়াল বাবা মা। সেকেন্ড জেনারেশন এদের সন্তান কতজন, 1 2 3 4 5, আর এখানে শুধু এই হাজব্যান্ড এসছে, কিন্তু এদের সন্তান নয়, এ বাইরের থেকে এসছে। তো যাই হোক, এবার এই যে 1 2 3 4 5 5টি সন্তানের মধ্যে কতজন অ্যাফেক্টেড, 1 আর 2 দুজন অ্যাফেক্টেড হয়েছে, আর এখানে 1 2 3 তিনজন আনঅ্যাফেক্টেড হয়েছে। তাহলে 5 জনের মধ্যে 2 জন অ্যাফেক্টেড, 3 জন আনঅ্যাফেক্টেড। একটা জিনিস লক্ষ্য করো, বাবা মা কেউই কিন্তু অ্যাফেক্টেড নয়, তাহলে কিন্তু তাদের দেখো একটি ছেলে একটি মেয়ে অ্যাফেক্টেড, তার মানে নিশ্চয়ই খারাপ যে জিনটা, মিউটেন্ট জিনটা এদের দুজনের মধ্যেই নিশ্চয়ই আছে, কিন্তু প্রকাশ পাচ্ছে না, তার মানে এরা কেরিয়ার। এবং স্কিপ অফ জেনারেশন, দেখো এদের মধ্যে কিন্তু এটা প্রকাশ পায়নি, তাই না, এদের মধ্যে এটা প্রকাশ পায়নি, কিন্তু পরের জেনারেশনে দেখো প্রকাশ পেয়েছে, এটাকেই বলে স্কিপ অফ জেনারেশন। ফার্স্ট জেনারেশনে কোনো অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল নেই, কিন্তু সেকেন্ড জেনারেশনে 2 জন অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়াল আছে। থার্ড জেনারেশন যদি দেখি, দেখো এদের দেখা হয়েছে, এদের কিন্তু এদের যে মেয়ে কন্যা ডটার এ কিন্তু আনএফেক্টেড, আর এর সঙ্গে যার ম্যারেজ হচ্ছে এই যে মেল ছেলে এ কিন্তু আনএফেক্টেড, অথচ এখানে কিন্তু আমরা দেখছি যে একটি পুত্র সান এ কিন্তু অ্যাফেক্টেড হলো, আর ডটার 2 জন আনএফেক্টেড হলো। তো তাহলে পরে এখানে আমরা আমাদের তাহলে কি দেখতে হবে, এরকম যদি একটা পেডিগ্রি দেয়, প্রথমেই আমাদের তাহলে আগে নাম্বারিংটা করতে হবে, জেনারেশনটা নাম্বার করতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ইন্ডিভিজুয়ালের নাম্বারিং করতে হবে, হলো। দিয়ে তারপরে আমাদের এবার ভালো করে দেখতে হবে কি কি। ফার্স্ট পয়েন্ট দেখবো স্কিপ অফ জেনারেশন হয়েছে, বেশ, তখনই কী ভাববো, রিসেসিভ হওয়ার চান্স খুব বেশি, সুতরাং আমরা মনে এটা রেখে দেবো যে এটা রিসেসিভ হওয়ারটাই বেশি প্রবাবিলিটি রয়েছে। সেকেন্ডলি আমাদের আরেকটা জিনিস কি দেখতে হবে, যেটা অটোসোমাল না সেক্স লিঙ্কড। আচ্ছা, এবার এখানে দেখো এদের এই যে 5টি ছেলে মেয়ের মধ্যে ছেলে কজন ছিল, 1 2 3, মেয়ে 2 জন, তাই তো, ছেলে 3টি মেয়ে 2টি। এবার এই 3টি ছেলের মধ্যে একটি ছেলে অ্যাফেক্টেড, 2টি মেয়ের মধ্যে একটি মেয়ে অ্যাফেক্টেড, তাহলে এখানে যে ছেলে এবং মেয়ে যতজন হলো তাদের মধ্যে অ্যাফেক্টেড আনএফেক্টেডের যে রেশিও যদি ভাবি আমরা ছেলে আর মেয়ে হিসাবে, দেখো অ্যাফেক্টেড মেলও একজন, অ্যাফেক্টেড ফিমেলও একজন, তাহলে 1:1 হয়েছে। হ্যাঁ, পরের জেনারেশনে এখানে 3টি ছেলে মেয়ে, তার মধ্যে একটি ছেলে অ্যাফেক্টেড হয়েছে, 2 জন হয়নি। তো তাহলে এখানে হ্যাঁ মেয়েদের মধ্যে একজনও হয়নি বটে, কিন্তু আমরা বলতে পারবো না তো এটা ওয়াই লিঙ্কড, তার কারণ এখানে একজন ফিমেল কিন্তু অ্যাফেক্টেড, তাহলে এটা নিশ্চয়ই সেরকম নয়।
যেহেতু মেল ফিমেলের মধ্যে খুব বেশি মাত্রায় ডিসক্রিপেন্সি নেই, দুজন মোট পেডিগ্রি দেখলে দুজন মেল ইজ টু একজন ফিমেল অ্যাফেক্টেড, শুধু সেকেন্ড জেনারেশন দেখলে একজন মেল ইজ টু একজন ফিমেল অ্যাফেক্টেড, আমরা বলতে পারি রেশিও ইজ নিয়ার টু 1:1। সুতরাং অটোসোমাল হওয়ার চান্সই বেশি। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস দেখলাম, এক হচ্ছে কি না এটা রিসেসিভ হওয়ার চান্সই বেশি, দ্বিতীয় কি বুঝলাম অটোসোমাল হওয়ার চান্সই বেশি। সেটা এবার লিখবো কী করে? Skip of generations seen. No affected individuals seen in first generation. তাহলে বলতে হবে যে স্কিপ অফ জেনারেশন দেখা গেছে, স্কিপ অফ জেনারেশনের কোনো সেই অর্থে বাংলা টার্ম হয় না। বাংলায় লিখতেই পারা যাবে যে সমস্ত যে জেনারেশনে বা জনুতে দেখা যাচ্ছে না, তাই তো? এবং কোথায় দেখা যাচ্ছে না, যে প্রথম যে জনু সেখানে কেউই নেই আর কি অ্যাফেক্টেড, ইন্ডিকেটস রিসেসিভ। এটা ইন্ডিকেট করছে কি না এই যে নিয়ন্ত্রণকারী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিন সেটা রিসেসিভ। সেকেন্ড পয়েন্ট কি, নন অ্যাফেক্টেড পেরেন্টস ইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জেনারেশনস হ্যাভ অ্যাফেক্টেড চিলড্রেন। যেমন 2 মানে সেকেন্ড জেনারেশনের যে এখানে 2, তাই তো, এ হচ্ছে অ্যাফেক্টেড। আবার দেখো 2-5 এ হচ্ছে অ্যাফেক্টেড, কিন্তু তাদের পেরেন্টরা কেউ অ্যাফেক্টেড ছিল না। তাহলে আনএফেক্টেড পেরেন্টের যদি অ্যাফেক্টেড চাইল্ড হয় তাহলে তো বুঝতে হবে যে সেটা রিসেসিভ, কারণ তারা নিশ্চয়ই কেরিয়ার হয়ে আছে, তাদের মধ্যে ওটা আছে কিন্তু প্রকাশ পাচ্ছে না, তার মানে নিশ্চয়ই প্রচ্ছন্ন বা রিসেসিভ। আর 3 মানে থার্ড জেনারেশনের একজন, এরও দেখো বাবা মা কেউ অ্যাফেক্টেড নয় কিন্তু সে হয়েছে, তার মানে কি এর মধ্যে নিশ্চয়ই আছে এই জিনটা। আচ্ছা, অলসো ইন্ডিকেটস রিসেসিভনেস। তাহলে বোঝা গেল। In second generation, এটা এখনই বললাম, 1 son and 1 daughter are affected. এই যে এখানে 1 son 1 daughter affected. So male is to female is 1:1. It indicates autosomal. বোঝা গেল? খুব একটা মেল ফিমেল যে মানে প্রচুর মেল অ্যাফেক্টেড, ফিমেল কম অ্যাফেক্টেড, যেটা বেশিরভাগ সময় আমরা দেখবো এক্স লিঙ্কটা হবে, সেরকম নয় কিন্তু এখানে উল্টো। এখানে যদি পুরোটা দেখি তাহলে দুজন মেল অ্যাফেক্টেড একজন ফিমেল অ্যাফেক্টেড, যেটা সাধারণত সেক্স লিঙ্কটা হয় না। সো ইফ উই ডিনোট, এবারে আমাদের কি করতে, তাহলে আমরা বুঝে নিলাম, মনে একটা ছক করে নিলাম যে এটা হচ্ছে কি, তাহলে এটা হওয়ার চান্স হচ্ছে অটোসোমাল এবং রিসেসিভ। এইবার আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকের জেনোটাইপ বের করতে হবে। এই প্রত্যেকের জেনোটাইপ যে বের করব, তো তাহলে আমাদেরকে অ্যালিলগুলোকে ধরতে হবে। সো ইফ উই ডিনোট নর্মাল অ্যালিল অ্যাজ ক্যাপিটাল এ, কারণ নর্মালকেই আমাদের ক্যাপিটাল এ ধরতে হবে, কারণ আমরা এতক্ষণে কি লজিক্যাল কনক্লুশনে এলাম মোটামুটি, যেটা রিসেসিভ। এটা মানে কোনটা না, খারাপ যেটা, মানে ট্রেটটা, বৈশিষ্ট্য যেটা নিয়ে আমরা আলোচনা করছি এক্ষেত্রে, তো সেটা তো আমরা দেখছি কি না রিসেসিভ। তো তার মানে অ্যান্ড অ্যাফেক্টেড মিউট্যান্ট অ্যালিল অ্যাজ স্মল এ, সেই বৈশিষ্ট্য যেটা প্রচ্ছন্ন সেটা স্মল এ দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্মল এ সবসময় রিসেসিভ বোঝায়, আর ক্যাপিটাল এ হচ্ছে নর্মাল যে অ্যালিলটা বা ওয়াইল্ড টাইপ যে অ্যালিলটা, সেটা ক্যাপিটাল এ দিয়ে আমরা বুঝিয়ে থাকি। তাহলে এই জেনোটাইপ এবার আমাদের এখানে ডিনোট করতে হবে। এই যখন জেনোটাইপ ডিনোট করছি, তো তাহলে আমরা দেখছি কি না, যারা এই অ্যাফেক্টেড তাদের আগে জেনোটাইপটা ডিনোট করা অনেক সহজ হবে। অর্থাৎ কি না, এখানে দেখছি আমরা এই যে অ্যাফেক্টেড স্মল এ হতেই হবে, আবার এ অ্যাফেক্টেড স্মল এ হতেই হবে, কারণ আমরা আগেই বললাম রিসেসিভ মনে হচ্ছে, তাই যদি হয় তাহলে স্মল এ দুটো হলেই তবেই তো অ্যাফেক্টেড হবে, এও তাই। তো এই যদি হয় তাহলে পরে এদের যে পেরেন্ট, তাহলে নিশ্চয়ই দুজনের মধ্যেই স্মল এ একটা আছেই। তাই যদি হয় তাহলে এদের মধ্যে আবার একটা করে ক্যাপিটাল এ তো নিশ্চয়ই আছে, তা যদি না হতো তাহলে তো এরা নিজেরাই অ্যাফেক্টেড হয়ে যেত, এরা তো স্মল এ নয়, কারণ এরা দুজনেই আনএফেক্টেড। তাহলে পরে নিশ্চয়ই ক্যাপিটাল এ স্মল এ, এও নিশ্চয়ই ক্যাপিটাল এ স্মল এ, এটা নিয়ে আর কোনো রকম দ্বিমত নেই। আচ্ছা, তাই যদি হয় সেই তাহলে বোঝা গেল এর থেকেও স্মল এ পেয়েছে, মায়ের থেকেও স্মল এ পেয়েছে, এই কন্যাও এই বাবার থেকে স্মল এ পেয়েছে, মায়ের থেকে স্মল এ পেয়ে গেছে, ওই জন্যে এরা দুজন অ্যাফেক্টেড হয়েছে।
এর জেনোটাইপ কী হবে? এ দুটোই হতে পারে, আমরা কনক্লুসিভলি বলতে পারছি না, কারণ এর পরবর্তী জেনারেশন দেখানো হয়নি। তো এ যেহেতু আনএফেক্টেড, তাই নয় বাবা বা মায়ের কাছ থেকে একটা না একটা ক্যাপিটাল এ পেয়েছে, এমনও হতে পারে দুজনের থেকেই ক্যাপিটাল এ পেয়েছে করে ক্যাপিটাল এ হোমোজাইগাস, অথবা এ একজনের থেকে ক্যাপিটাল এ পেয়েছে আর আরেকজনের থেকে স্মল এ পেয়েছে, হেটেরোজাইগাস, তাহলেও সে আনএফেক্টেডই হবে, কারণ স্মল এটা তো প্রচ্ছন্ন। ঠিক একই কথা এর ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ কিনা এ ওই দুজনের থেকেই ক্যাপিটাল এ পেয়েছে, অথবা একজনের থেকে ক্যাপিটাল এ পেয়েছে আরেকজনের থেকে স্মল এ পেয়েছে, সুতরাং এ আনএফেক্টেড হয়েছে। কিন্তু এরও পরবর্তী কাউকে দেখানো হয়নি, ফলে আমরা বলতে পারছি না যে কোনটা। এর ক্ষেত্রে কি এ আনএফেক্টেড, সুতরাং নিশ্চয়ই এর মধ্যে একটা ক্যাপিটাল এ আছে, কারোর একটা থেকে পেয়েছি, কিন্তু এই ক্যাপিটাল এ হবে না। কেন হবে না? কারণ এর পরবর্তী জেনারেশনে দেখো এর ছেলে কিন্তু অ্যাফেক্টেড হয়েছে, তাই যদি হয় তাহলে পরে নিশ্চয়ই এর জেনোটাইপ স্মল এ, তাহলে একটা নিশ্চয়ই এ মায়ের থেকে পেয়েছে, তাহলে মায়ের নিশ্চয়ই সে ক্যাপিটাল এ স্মল এ, আর এর বাবা যে সে তারও মধ্যে নিশ্চয়ই স্মল এ আছে, এও নিশ্চয়ই কেরিয়ার, এবং একটা নিশ্চয়ই ক্যাপিটাল এ আছে, সেই জন্য এ আনএফেক্টেড। তাহলে এটা বোঝা গেল এরা দুজনেই একটা না একটা ক্যাপিটাল এ থাকবেই, হয় দুটোই আছে অথবা একটা আছে, এক্ষেত্রেও তাই, কিন্তু আমরা কনক্লুসিভলি বলতে পারবো না, তার কারণ হচ্ছে এদের ফার্দার কাউকে দেখানো হচ্ছে না। সুতরাং বোঝা গেল নিশ্চয়ই। এবার এই পেডিগ্রি মাত্রই হচ্ছে ধাঁধার মতন, অর্থাৎ কি না ধাঁধা লজিক্যাল যে ধাঁধাগুলো হয়, রিডলগুলো হয়, সেখানে কি উত্তরটা এমনই হবে যে যেখানে সমস্ত কিছু মিলে যাবে, ফিট করে যাবে। সেরকম তুমি যদি অটোসোমাল রিসেসিভ ঠিক যদি বুঝে থাকো, বের করে থাকো, এবং সেই অনুযায়ী যদি তুমি জেনোটাইপ যদি অ্যালট করো, তাহলে দেখবে সব জেনোটাইপগুলো ঠিক ঠিক ফিট করবে, কোনো জায়গায় কোনো ডিসক্রিপেন্সি হবে না যে মিলছে না, এটা হবে না, কারণ এই অঙ্কের মতন, মানে একদম মিলতেই হবে, এছাড়া কোনো উপায় নেই, পথ নেই। তো ফলে সব কটা জেনোটাইপ যদি দেখা যায় হ্যাঁ ফিট করে গেল, আমাদের যে ক্রাইটেরিয়া, যে জেনারেশন স্কিপ করেছে, মেল ইস টু ফিমেল রেশিও 1:1 কাছাকাছি, এসব কিছু মিলে গেল, তাহলে আমরা it can be concluded that the trait shown in the pedigree is autosomal recessive. আশা করি বোঝা গেল। সুতরাং যে কোনো পেডিগ্রি দেখে আমরা কিন্তু এটা বের করতে পারব যে অটোসোমাল রিসেসিভ কিনা। উদাহরণ কী কী? যেমন সিস্টিক ফাইব্রোসিস, সিকল সেল অ্যানিমিয়া, এগুলো ডিসঅর্ডার বা ডিজিজ যেগুলো অটোসোমাল রিসেসিভ হয়। এছাড়া আরও তো অনেক আছে, যেমন অ্যালবিনিজম, যেমন সেও তাই। যাই হোক, আচ্ছা এরপরে যাচ্ছি অটোসোমাল ডমিন্যান্ট। এখানে এই পেডিগ্রিটা দেখো, এই পেডিগ্রিতে আমরা দেখছি একটা, দুটো, তিনটে, চারটে এবং পাঁচটা জেনারেশন আছে, 1 2 3 4 5, প্রত্যেকটা এখানে 1 2, এখানে 1 2 3, এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, 1 2 করে নাম্বারিং করলাম। এবার দেখো এই জেনারেশনেও অ্যাফেক্টেড, এই জেনারেশনেও অ্যাফেক্টেড আছে, এখানেও আছে, এই জেনারেশনেও আছে, এখানেও আছে, তাহলে নো স্কিপ অফ জেনারেশন। ট্রেট ইউজুয়ালি ডাজ নট স্কিপ এনি জেনারেশন। প্রথমে কতগুলো ইন জেনারেল বৈশিষ্ট্য বলে দিচ্ছি। তাহলে ট্রেট ইউজুয়ালি ডাজ নট স্কিপ এনি জেনারেশন when one parent is affected and the other unaffected. Approximately 50% of their offspring are affected. তাহলে একজন যদি অ্যাফেক্টেড হয় আর আরেকজন যদি আনএফেক্টেড হয়, তাহলে কিন্তু দেখা যাবে অন্তত 50% তাদের ছেলেমেয়েরা অ্যাফেক্টেড হবে। সেটা সাধারণত তাই হবে যদি ডমিনেন্ট হয়। এবার আমরা এর আগে আলোচনা করেছিলাম রিসেসিভ, এবার আমরা বলছি ডমিনেন্ট মানে প্রকট। The trait appears in almost equal numbers among the sexes, male, female, কারণ এটা অটোসোমাল 1:1 রেশিওই হবে। তাহলে এই তিনটে বৈশিষ্ট্য মোটামুটি যদি ফুলফিল করে, তাহলে বুঝবো যে এটা অটোসোমাল ডমিনেন্ট হবার চান্সই বেশি। এবার ইন দ্য গিভেন পেডিগ্রি, অর্থাৎ এই যে পেডিগ্রি যেটা আমি দিয়েছি, দেখো নো স্কিপ অফ জেনারেশনস অকার্স, দেখালাম প্রত্যেকটা জেনারেশনে দেখো অ্যাফেক্টেড। Affected individuals present in all generations indicates trait is dominant, indicate করছে।
In each generation, when one parent is affected, the other unaffected, 50% or more of the offsprings are affected, indicates dominance. দেখো এখানে একজন অ্যাফেক্টেড একজন আনএফেক্টেড, দুটি ছেলে মেয়ে, তার মধ্যে একজন অ্যাফেক্টেড, 50% হলো, একজন অ্যাফেক্টেড আরেকজন আনএফেক্টেড। এদের তিনটি ছেলে মেয়ে মধ্যে তার দেড়টা হতে পারে না, তো তিনজনের মধ্যে দুটি সন্তান অ্যাফেক্টেড একজন আনএফেক্টেড, 50% বা মোর হয়েছে। এইখানে দেখো একজন অ্যাফেক্টেড একজন আনএফেক্টেড, এদের ক্ষেত্রে দেখো 1 2 3 4 চারজনই অ্যাফেক্টেড হয়েছে। আবার দেখো এখানে একজন অ্যাফেক্টেড একজন আনএফেক্টেড পেরেন্ট, তাদের দুটি সন্তান, তার মধ্যে একজন অ্যাফেক্টেড একজন আনএফেক্টেড, 50% অ্যাফেক্টেড হলো। এইখানে আরেকটা জিনিস আছে, দেখো দুজন পেরেন্টই আনএফেক্টেড, তাদের দেখো দুটি ছেলে মেয়ে কেউ অ্যাফেক্টেড হয়নি, স্বাভাবিক, ডমিন্যান্ট হলে তাই হবে। ডমিন্যান্ট এরা তার মানে কি দুজনেই ভালো যে রিসেসিভ জিনগুলো পেয়েছে, তাই যদি হয় তো তাহলে ছেলে মেয়ে কেউই তার মানে ডমিন্যান্ট জিনটা পায়নি, সেই জন্য তারা কেউই, ফলে এর যত জেনারেশন যাবে দেখা যাবে কি না কেউ ওই ট্রেট প্রকাশ পাবে না, কারোর মধ্যে পাবে না। তাহলে এবং মেল ফিমেলের এবার রেশিও দেখি। আচ্ছা এখানে দেখো ফিমেল হচ্ছে 1 2 3 4 5, 5 জন অ্যাফেক্টেড ফিমেল, মেল 1 2 3 4, তার মানে মোট 9 জন অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালের মধ্যে 5:4, এটা তো আর 4.5:4.5 তো আর হবে না, তো 5:4 মানে কাছাকাছি 1:1 সুতরাং আমরা এখানে এটাও কনক্লুশনে আসতে পারি কি না এটা অটোজোমাল। এখানে দেখো এদের যে অ্যাফেক্টেড ছেলেমেয়ের মধ্যে একজন অ্যাফেক্টেড ফিমেল একজন 1:1, আবার এখানে দেখো এখানে দুজন অ্যাফেক্টেড ফিমেল দুজন অ্যাফেক্টেড মেল, সেও তাহলে 2:2 মানে 1:1ই দাঁড়ালো। সুতরাং আমরা এখানে বলতে পারছি যে হ্যাঁ এটাও অটোসোমাল ডমিন্যান্ট হবার চান্সই বেশি। তাহলে এবার আমাদের জেনোটাইপ অ্যালট করতে হবে। তাহলে এই যে বললাম অফ দ্য 9 affected individuals 5 are females and 4 are males, nearly 1:1 indicates trait is autosomal. So if capital A is the mutant allele, কারণ এখানে আমরা ডমিনেন্ট ধরছি, and small a is the normal বা wild type allele, তাহলে জেনোটাইপস কী কী হবে? তাহলে নিশ্চয়ই যে আনএফেক্টেড সে নিশ্চয়ই স্মল এ হতেই হবে, কারণ আমরা ধরেছি যে ক্যাপিটাল এ হচ্ছে মিউটেন্টটা, সেটা থাকলেই তো, সেটা তো ডমিনেন্ট বলছি, সেটা থাকলেই তো তার এক্সপ্রেসড হবে, কিন্তু এর তো এক্সপ্রেসড হয়নি, তার নিশ্চয়ই স্মল এ। আর এর ক্ষেত্রে নিশ্চয়ই ক্যাপিটাল এ স্মল এ। কেন ক্যাপিটাল এ বললাম না? তার কারণ হচ্ছে এদের যে দুটি ছেলে মেয়ে হয়েছে তার মধ্যে দেখো একজন আনএফেক্টেড হয়েছে, তার মানে আনএফেক্টেড মানে কি এর জেনোটাইপ নিশ্চয়ই স্মল এ, তো এই বাবার থেকে তো একটা স্মল এ পাবেই, নিশ্চয়ই মায়ের থেকেও আরেকটা পেয়েছে, তাহলে মায়ের নিশ্চয়ই ক্যাপিটাল এ স্মল এ জেনোটাইপ হবে, দুটোই ক্যাপিটাল এ হবে না, কিন্তু একটা ক্যাপিটাল এ থাকবে কারণ এ অ্যাফেক্টেড। আর এর কপাল খারাপ, এ কী হয়েছে না মায়ের থেকে ক্যাপিটাল এটা পেয়েছে, বাবার থেকে তো স্মল এই পাবে, তাহলে এ অ্যাফেক্টেড হয়ে গেল। এবার এর যে বউ সে স্মল এ নিশ্চয়ই, কারণ আনএফেক্টেড। এবার এদের ক্ষেত্রে কি হয়েছে, এই যে ডটার, তাহলে সে নিশ্চয়ই বাবার থেকে ক্যাপিটাল এ পেয়েছে, মায়ের থেকে স্মল এ পেয়েছে। এ দেখো এই পুত্র, সে বাবার থেকে ক্যাপিটাল এ পেয়েছে, মায়ের থেকে নিশ্চয়ই স্মল এ পেয়েছে। আর এর কপাল ভালো, এই পুত্র সে বাবার থেকেও স্মল এটা পেয়ে গেছে, মায়ের থেকে তো স্মল এ পাবেই, তাই আনএফেক্টেড হলো। সেই জন্য এর মধ্যে কোনো ক্যাপিটাল এ আসেনি, সেই জন্য এর যে ওয়াইফ সে স্মল এ, তারপরে কি হচ্ছে এরা সবাই স্মলেই পাচ্ছে, এছাড়া আর কিছু পাওয়ার নেই, তাই জন্য কেউ আর অ্যাফেক্টেড হচ্ছে না। অপরদিকে এইখানে কি হবে, এর যে ওয়াইফ সে হাজব্যান্ড, তো সে কি না আনএফেক্টেড, তাহলে স্মল এ। তাহলে এবার দেখো এরা চারজনেই অ্যাফেক্টেড হয়ে গেছে, এটা কপাল খারাপ, এরা প্রত্যেকে মায়ের থেকে ক্যাপিটাল এটাই পেয়েছে প্রত্যেকে, আর বাবার থেকে তো স্মল এ পাবেই, কিন্তু ক্যাপিটাল এ যেহেতু ডমিনেন্ট সেই জন্য এদের মধ্যে প্রকাশ পেয়ে গেছে। আর এর যে ওয়াইফ এ স্মল এ সেই জন্য এর পুত্র যে সে বাবার থেকে ক্যাপিটাল এ পেয়েছে কিন্তু মায়ের থেকে স্মল এ, কিন্তু অ্যাফেক্টেড হয়ে গেল ক্যাপিটাল এ পেয়েছে বলে। আর এই পুত্র সে
কপাল ভালো, বাবার থেকে সে স্মল এ পেয়েছে, মায়ের থেকেও স্মল এ পেয়েছে, ফলে আনএফেক্টেড হয়ে গেল স্মল এ স্মল। আশা করি সব তাহলে ফিট করে গেল, কোনো জায়গায় কোনো ডিসক্রিপেন্সি হলো না যে না মেলেনি, এরম হলো না। So we can conclude that the given trait in the pedigree is autosomal dominant in nature. এর এক্সাম্পল কি উইডো স্পিক, মানে এই চুলটা অনেকের এখানে যদি এটা যদি ফেসটা হয় তো অনেকের এরকম স্ট্রেট থাকে আর অনেকের এরকম থাকে, এইটাকে বলে উইডো স্পিক বলা হয়, ভি শেপড হেয়ার লাইন। তো এই ভি শেপড হেয়ার লাইন বা উইডো স্পিকটা হচ্ছে ডমিনেন্ট ওভার হ্যাভিং আ স্ট্রেট হেয়ার লাইন। এছাড়া ন্যাচুরালি যে কোকড়া চুল কার্লি হেয়ার, এটা হচ্ছে ডমিনেন্ট। তারপরে টোল পড়া, গালে যে টোল পড়ে ডিম্পল, এটা হচ্ছে ডমিনেন্ট। এগুলো হচ্ছে ট্রেট। ডিজিজও এরকম আছে ডমিনেন্ট, যেমন হান্টিংটন ডিজিজ, পলিসিস্টিক কিডনি ডিজিজ, নিউরোফাইব্রোমেটোসিস। তাহলে এই অবধি আমি বললাম, এটাই অনেকটা সময় লাগলো, বোঝার জিনিস আছে, ভালো করে দেখবে, দেখো বুঝতে পারছো কি না। আমি জানি না, কারণ সবসময় এগুলো ল্যাবেতে তো ইন্টারাকশন করে পড়ানো হয়, পড়িয়ে থাকি বোর্ডে। তো দেখো বুঝতে পারছো কি না, বুঝতে যদি পারো তাহলে পরে তো প্রবলেম নেই। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে গ্রুপে জিজ্ঞেস করবে। এর পরের দিন আমি বাকি দুটো, অর্থাৎ কিনা সেক্স লিঙ্কড ডমিনেন্ট এবং সেক্স লিঙ্কড রিসেসিভ, এই দুটো ট্রেট, তার পেডিগ্রি এবং তার যে কী বৈশিষ্ট্য হয় সেটা দেখাবো।